তারেক রহমানের মধ্যে যে আত্মবিশ্বাসটা দেখলাম, হ্যাঁ, আমার মনে হয় তিনি এমনভাবে উপস্থাপন করেছেন ইশতেহারটা যে তিনি জেনে বুঝে নিজে উপস্থাপন করেছেন। তিনি এবং তার দল সেটা পারবে। অতীতের মতো না, অতীতে কিন্তু প্রতারিত হয়েছে জনগণ। হ্যাঁ, আমি বলি যে 54 বছরে কেউ কথা রাখে নাই। আমরা আশা করব বিএনপি বা তার আশেপাশে যারা আছে তারা ভবিষ্যতে যেন কথা রাখে, আমরা যেন ওই কবিতা আবার উচ্চারণ করতে না হয়। আমি খুবই আশাবাদী, বিশেষত তারেক রহমানের মধ্যে যে আত্মবিশ্বাসটা দেখলাম, হ্যাঁ, আমার মনে হয় তিনি এবং তার দল সেটা পারবে। আমরা তাকে সহযোগিতা করব, জনগণ সহযোগিতা করবে। ডক্টর স্বাগত হোসেন শান্ত, আপনার বিশ্লেষণটা শুনতে চাই ইশতেহার নিয়ে। ওকে, ইশতেহার বিশ্লেষণের আগে আমি আমার আগের বক্তব্যে যে কথা বলেছিলাম যে আমার এক বন্ধু আমাকে ওই হট্টগোলের কারণ লিখে পাঠিয়েছিলেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তার মধ্যে একটা ছিল যে আজকের এই ইশতেহারের আলোচনার যে যেন মেইন ফোকাসে না আসে। দেখেন, আজকের অনুষ্ঠানটারও প্রথম 25 মিনিট নিয়ে আমরা আলোচনা করেছি না ইনকিলাব মঞ্চের ওই হট্টগোল নিয়েই, কিন্তু অথচ আজকের মেইন ইভেন্ট হওয়া উচিত ছিল এইটা, এবং এটাই হতে পারত। সুতরাং যদি ওইটাও উদ্দেশ্য হয়ে থাকে, একদিক থেকে তারা সফল। পরেরটা ষড়যন্ত্র কি আছে না আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু এটা এরবার বলি ইশতেহার নিয়ে। এই ইশতেহারটি 44 পৃষ্ঠার, আমি পুরাটা পড়ার তো এত অল্প সময় হয় না, ওইখানে বসে এবং আসার পথে একটু নেড়ে চেড়ে দেখেছি। তার থেকে বড় হলো ওইখানে আমি পুরো বক্তব্যটা শুনেছি বসে। এইটা অনেকগুলা 5টা অধ্যায়ের মধ্যে অনেকগুলা সাবহেড করে অনেক বিষয়ে কথা বলছে, তার সার সংক্ষেপটা তারেক রহমান ওইখানে উপস্থাপন করেছেন। প্রথম ভালো লেগেছে, মানে বাংলাদেশের সাধারণত এই বড় দল টল এদের রাজনৈতিক নেতারা টাইমলি আসেন না। তারেক রহমান এই পর্যন্ত যতগুলো অনুষ্ঠানে যেখানে অংশগ্রহণ করেছেন সবগুলো মোটামুটি টাইম মেনে তিনি যাচ্ছেন, অর্থাৎ ইউকে লন্ডন তাকে এই অভ্যাসটা তৈরি করে দিয়েছে, হয়তো এটা একটা ভালো দিক। সেকেন্ড হলো গিয়া, তিনি যখন এই উপস্থাপন করবার সময় তিনি এমনভাবে উপস্থাপন করেছেন ইশতেহারটা যে তিনি জেনে বুঝে নিজে উপস্থাপন করেছেন, কোনো লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়েননি। শুধু হেডলাইনটা দেখে তিনি কি জানেন, তার মতো তিনি কি বোঝেন এবং দিয়েছে। তিনি কি পড়তে চান, এবং এটাও বলছেন যে বিষয়গুলোতে আমার ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট বেশি, যে আমি এটা করতে চাই দেশের এবং মানুষের কল্যাণে, সেগুলোকে আমি ফোকাস দিয়ে বেশি বলছি। বইতে যা আছে সবগুলোতে আমার অনুমোদন আছে, আমার সহকর্মীরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তৈরি করেছেন, আমি সবগুলোই দেখেছি জানি, কিন্তু আমি এইখানে আপনাদের সঙ্গে বেশি জোর দিয়ে বলছি যেগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং মনে হয় দ্রুততার সঙ্গে বাস্তবায়নযোগ্য। এবং সেটা বলার সময় তিনি খুবই প্যালেটেবল ওয়েতে, বোঝার মতো করে, মানে একটু বর্ণনাধর্মী করে যে কি করতে চান, কেন করতে চান, শুধু রিডিং পড়া না। এইটা আরেকটা ভালো দিক ছিল, যেটা আমাদের রাজনীতিতে ইশতেহার পড়ার সময় বা বলার সময় এই রীতিটা এর আগে আমরা দেখিনি। তৃতীয় হলো, তিনি বলছেন এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা রাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি, একটা অঙ্গীকার, এবং সবশেষ তিনি যে নৈতিক অবক্ষয়ের দিক তুলে ধরে যেই কথাগুলি বলেছেন, এবং ওইখানেও বলছেন এখানে নৈতিকতার শক্তি পুনরুদ্ধার, এবং শেষে বলছেন যে এই যে এত কিছু লেখা হলো, এই যে এত কিছু বলা হলো, এই সবগুলো বৃথা হবে, কোনোটাই আমরা বাস্তবায়ন করতে পারবো না যদি সুশাসন, বিচার, জবাবদিহিতা এই বিষয়গুলি ঠিকভাবে দেশে কাজ না করে। এবং তিনি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নের সময় তার পরিবারের উপলব্ধিকে তিনি এক্সপ্রেস করেছেন, যে আমরা জানি যে অন্যায়ের বিচার শিকার হলে এক ব্যক্তি, পরিবার কিভাবে ধ্বংস হয় এবং কি পর্যায়ে পড়ে, সেই জন্য তার হাত দিয়ে, তার সরকারের হাতে যেন কোনো লোক অবিচারের শিকার না হয়, সে অঙ্গীকার তিনি করেছেন। আর একটা জিনিস তিনি বরাবরই আসার আগে থেকেও শুনছিলাম, আসার পরেও বলছেন এবং ইশতেহারের সময় বলছেন, সেটা হলো অ্যাকোমোডেটিভ হয়ে, যে প্রতিহিংসা পরায়ণ না হয়ে, ঘৃণা বিদ্বেষ না ছড়িয়ে, সবাইকে নিয়ে যোগ্যতার ভিত্তিতে এই যে রাষ্ট্র গঠন, সেই দিকে তার মনোযোগ। এটাও বলেছেন যে এই যে ম্যারিটোক্রেসি যেটা বাস্তবায়ন করতে চান, মেধার ভিত্তিতে যেটা করা, যেটা আপনার এই আন্দোলনের প্রথম যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেটারও সূত্রপাত কিন্তু এই মেধাকে কেন্দ্র করে, যে মেধার ভিত্তিতে নিতে হবে। উনি এখানে বলছেন ম্যারিটোক্রেসি, এই যে বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণ করা মেধার ভিত্তিতে যেন পায়, এবং এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন যদি সে ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শেরও হয়
সে যদি মেধাবী হয় তাকে তার যোগ্য জায়গায় দিতে হবে। কারণ এই যে ইস্তেহার, এই যে রাষ্ট্র পুনর্গঠন, যা কিছুই করতে চাই আমরা, যোগ্য লোককে যোগ্য জায়গায় না দিলে, সরকার বলল, নির্দেশ দিল, এক্সিকিউট করবে কে? এক্সিকিউট করবার জন্য ওই চেয়ারের লোকটা যোগ্য লোক লাগবে না? সেই জন্য এটা যেন মেধার ভিত্তিতে হয়, দলীয় দৃষ্টিকোণ থেকে না হয়, এই অঙ্গীকারগুলি তিনি করেছেন। এখন সেই 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে আসছে, আগে তাদের প্রতিশ্রুতি এবং কাজের ব্যত্যয় অনেক আছে, সেটা আমরা জানি, অনেক ভুল আছে, অনেক অর্জনও আছে। বাংলাদেশে অনেক বড় বড় অর্জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। আজকে যারা যে কথাই বলুক, মুক্তিযুদ্ধের পক্ষের সোল এজেন্সি নিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আওয়ামী লীগ করে নাই। বেগম খালেদা জিয়াকেই 2001 সালে সরকার গঠনের পর করতে হলো। জাতীয় স্মৃতিসৌধ শেখ মুজিবুর রহমান করে যাননি, জিয়াউর রহমানই নকশা প্রণয়ন থেকে অর্থ বরাদ্দ সব তাদেরই করতে হলো। ঠিক একইভাবে নারীদের উন্নয়নে নারী বিষয়ক মন্ত্রণালয় জিয়াউর রহমান করলো। প্রবাসীদের জন্য যাদের দ্বারা দেশ টিকে আছে, সেই মন্ত্রণালয় বিএনপির বেগম খালেদা জিয়া করেছে। সুতরাং অতীত অভিজ্ঞতা এবং অতীত যে ভুল, সেটা থেকে শিক্ষা নিয়ে নতুন নেতৃত্ব, তারুণ্য নির্ভর, তারেক রহমানের উপর এখন অনেক আস্থা রাখছেন। কারণ তার দীর্ঘদিনের এখন যে তার বিচক্ষণ পরিণত যে বক্তব্য, কথা, চিন্তা, এবং এটা পড়ার সময় যে আমি বললাম যে এই তার পড়া দেখে তাকে কনফিডেন্ট মনে হয়েছে। তিনি এই বইয়ের প্রত্যেকটা জিনিস নিজে উপলব্ধি করেছেন, জেনেছেন, বুঝেছেন, তারপর ডেলিভারি দিয়েছেন। তার কোনো একটা টিম, বিচক্ষণ, বিদগ্ধ, পিএইচডিওয়ালা বা কোনো একটা টিম এটা লিখে দিল, ধরিয়ে দিল হাতে, আর তিনি পড়লেন, তিনি জানেন না বিষয়বস্তু ভেতরে ঢুকে, এরকম মনে হয়নি। সেই কারণে আমি আস্থা রাখছি। কারণ বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ না ছড়িয়ে, ধর্মীয় উগ্রবাদ না ছড়িয়ে, স্বাধীনতার পক্ষে থেকে, 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে থেকে, দুইটাকেই ধারণ করে, মাঝখানের 90 এর গণঅভ্যুত্থানকে ধারণ করে, 75-এর পরিবর্তনের পরে যে বাংলাদেশ সিপাহী জনতার বিপ্লব এবং গণতন্ত্রে পুনঃপ্রবর্তন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, এগুলো সব ধারণ করে চলা যেই দল, সেই দল যেহেতু বিএনপি, সেই দলের অনেক ভুল ত্রুটি থাকলেও এই মুহূর্তে তাদের বিকল্প হিসেবে এর থেকে বেটার অভিজ্ঞতা এবং প্রস্তাবনা সব মিলিয়ে আমি দেখছি না। এটা হলো আমার ব্যক্তিগত মত, সে কারণে আমি এটার উপর আস্থা রাখছি। হচ্ছে যে যেটি আমরা গত 17 বছর দেখেছি, যে সন্ত্রাস, দুর্নীতি এবং বৈষম্য, এই সন্ত্রাস, দুর্নীতি এবং বৈষম্য অবসানের রূপরেখাটা কি দেখছেন? এইটাও এখানে অঙ্গীকার করেছে। তারা বলছে যে সন্ত্রাস সব ক্ষেত্রেই, স্বাস্থ্য খাতের কথা আলাদা যখন বর্ণনা করেছে, আমি যেহেতু চিকিৎসক, আমি প্রথমেই স্বাস্থ্য খাতের অংশটা বসে বসে পড়েছি ও বক্তব্য শুরুর আগে। সেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা যেমন বলা হয়েছে, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা। একটা হলো হেলথ কার্ড, তো একটা আছেই, আপনার কৃষকদের জন্য কৃষক কার্ড, আপনার যে ফ্যামিলি কার্ড, এগুলো তো আছেই। পাশাপাশি যেটা বলছে যে, তো উনি লন্ডনে থেকে বিভিন্ন দেশের উপরে স্টাডি করেছেন, তার যে বিভিন্ন টিম মেম্বার বা তার ওয়েল উইশার কিংবা দলের লোক, বিভিন্ন দেশের যোগ্য যারা আছে, তাদের মতামত দিয়েছেন, তাদের দিয়ে কাজ করেছেন, নীতি প্রণয়ন করিয়েছেন দীর্ঘদিন ধরে। তার ভিত্তিতে তিনি লন্ডনের যে জিপি সিস্টেমে যেভাবে রাষ্ট্র বেসিক স্বাস্থ্যের, হেলথের যে দায়িত্বটা যেভাবে পালন করে, বাংলাদেশে তিনি সেটা করতে চেয়েছেন। তার থেকে আমাদের এখানে রোগ প্রতিরোধযোগ্য অনেক রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যে তামাকজাত দ্রব্যের ব্যবহার, স্যানিটারি ঠিকভাবে ব্যবহার না করা, হাইজিন না মানা, খাদ্য যে আপনার স্বাস্থ্যসম্মতভাবে গ্রহণ না করা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন না করা, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। ফলে আমাদের প্রতিরোধযোগ্য রোগকে আমরা প্রতিরোধ না করে, রোগ হওয়ার পরে চিকিৎসায় গিয়ে বার্ডেন হচ্ছে, কর্মক্ষমতা কমছে, রাষ্ট্রের টাকা যাচ্ছে, জনগণের টাকা যাচ্ছে। প্রতিরোধের দিকে মনোযোগ দিয়ে তিনি বলছেন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে সারা দেশে প্রতিরোধে, জনের সচেতনতা দিতে কাজ করবেন। এইরকমভাবে আপনি বাকি যে শিক্ষা বিষয়ে, তরুণদের ভবিষ্যৎ বিষয়ে, ক্রীড়াকে বলছেন যে ক্রীড়াকে তিনি পেশা হিসেবে গ্রহণ করার পর্যায়ে আনতে চান। এমনকি নতুন কুড়ির সঙ্গে নতুন একটা কথা বলেছেন যে নতুন কুড়ি স্পোর্টস, তারপর মিড ডে মিল একটা চালু করবেন বলছেন। ধর্মীয় সম্প্রীতি এবং এটা রিয়ালিটি যে আমাদের দেশে নেতৃত্ব না, শুধু আমাদের দেশে ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষা গ্রহণ করে, তারা মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন জায়গায় যে চাকরি করেন,
তাদের বেতন খুব কম, তারা বেশিরভাগই একদম টানাটানি সংসার চলে, মানবেতর জীবন চলে, অন্যের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলে। এইটাকে যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এনে তাদেরকে যদি রাষ্ট্রের চলার মূল্যস্ফীতির সঙ্গে, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা বেতন কাঠামোর মধ্যে আনা যায়, তাহলে এই যে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আমাদের সন্তানদের নীতিজ্ঞান শেখাবেন, ধর্মীয় জ্ঞান শেখাবেন, ভালো মানুষ হিসেবে গঠন করবার দায়িত্ব পালন করবেন, তারা নিজেরাই যদি দারিদ্র্যে অনাহারে থাকেন তাহলে এটা করবেন কি করে? সেটা একটা ভালো চিন্তা।